রিমান্ডে সেলিনা হায়াত আইভির ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশকে হুমকিও করার নির্দেশনা দিয়েছিলেন আইভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসুন একসাথে নৌকার পালে উঠি, নৌকার জয়গান গাই এবং নৌকাকে জিতে আনি। আমাকে যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয়। সেলিনা হায়াত আইভি আলোচিত নেত্রী থেকে কারাগারে এক বিস্ময়কর পতনের গল্প। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার। হত্যা, গুম, চাঁদাবাজি, দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরি ওসমান সহ এই পরিবারের সব ক্যাডার লাপাত্তা। তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও 5ই আগস্ট হাসিনার পতনের পর কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে ছিলেন সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ শহরের প্রিয় মেয়র, 3বার নির্বাচিত জনপ্রতিনিধি আর একসময়ের আওয়ামী লীগের চোখের মনি সেলিনা হায়াত আইভি কিন্তু আজ তিনি গ্রেফতার, কারাগারে। তার বিরুদ্ধে হত্যা মামলা, দুর্নীতি, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা, সব মিলে এক গভীর সংকটে আইভি। কেমন ঘটলো যে আইভিকে পুলিশ ঘিরে ফেললো তার নিজ বাসভবনে? আজ আমরা তুলে ধরবো এক নেত্রীর পতনের পূর্ণ কাহিনী। সেলিনা হায়াত আইভি জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা আলী মাহমুদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান। চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করে আইভি নাম লেখান রাজনীতিতে। 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস করেন। 2বার পুনর্নির্বাচিত হয়ে টানা 11 বছর দায়িত্ব পালন করেন। তার পরিচ্ছন্ন ইমেজ, দৃঢ় ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগের ভেতর থেকেও ভিন্নমত পোষণ তাকে আলাদা পরিচয় দেয়। আইভির রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হল নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী নেতা শামীম ওসমানের সঙ্গে দ্বন্দ্ব। প্রায় এক দশক ধরেই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আইভি সরাসরি বলতেন তিনি চাঁদাবাজি, দখলবাজির রাজনীতির বিরুদ্ধে। এর ফলে দলের ভিতরে তিনি এক ঘরে হয়ে পড়েন। তবে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বজায় থাকে। তবে দলীয় কোন্দল ক্রমেই প্রকাশ্য সংঘাতে রূপ নেয়। 2018 সালে শহরের মধ্যে রাস্তায় শামীম ওসমান পন্থীদের সঙ্গে আইভির সমর্থকদের ধাক্কাধাক্কি এবং হতাহতির ঘটনা ঘটে, যা টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়ে। সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে তার ব্যক্তিগত সহকারী ডাক্তার আবুল হোসেনের মাধ্যমে সিএনজি চালক, অটোরিকশা মালিক ও ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে। তাছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ আছে। 2021 সালের 24শে জুন আইভির ভাই যুবলীগ নেতা উজ্জ্বলের নেতৃত্বে এক আইনজীবী জমি দখল করে এবং বসতবাড়ি ভাঙচুর করে 2011 সালে টেন্ডার হওয়া নারায়ণগঞ্জ সিটি পাঠাগারটি ব্যয় দুর্নীতি করে 3 কোটি টাকা থেকে 26 কোটি টাকা করা হয়। 18 বছর উন্নয়ন কাজের প্রায় 80% টেন্ডার রত্ন ও মুনিয়া নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে। এছাড়াও আরও অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের বরাবর নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মেয়র আইভি একক সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক কিলোমিটার বিস্তৃত খালের সৌন্দর্য বর্ধনের নামে প্রায় 160 কোটি টাকার প্রকল্প করেছেন। সেখানে অবকাঠামো নির্মাণ না করতে বারবার অনুরোধ করলেও মেয়র আইভি কর্ণপাত করেনি। মেয়র আইভির বিরুদ্ধে অভিযোগ, নগরীর জিমখানা এলাকায় 539 বছরের পুরাতন মুঘল আমলের মসজিদ ও ওয়াকফ করা প্রায় 30 কোটি টাকার সম্পত্তি তিনি দখল করেছেন। মডেল মসজিদের জন্য দেওয়া ওয়াকফ সম্পত্তি দখলে নিতে তিনি উচ্চ আদালতের নির্দেশনাও মানেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মসজিদ কমিটি মামলা করেছে। এছাড়া মেয়র আইভি ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকা দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। নগরীর দেওভোগ এলাকায় কয়েকশো বছরের পুরনো মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিজেদের বলে দাবি করেন আইভির পরিবার। এর প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীরাও ব্যানারও টানিয়েছেন। হিন্দু নেতাদের দাবি, দেবোত্তর সম্পত্তি কেনাবেচার কোনো আইন না থাকলেও কেনার অজুহাতে বিশাল সম্পত্তি গ্রাস করেছে আইভির পরিবার। আইভির পরিবারের বিরুদ্ধে অভিযোগ, 2019 সালের 11 অক্টোবর শহরের জিমখানা এলাকার 70 বছরের পুরনো রেলওয়ে এলাকায় 35টি স্টাফ কোয়ার্টার ঘুরিয়ে দিয়ে সিটি কর্পোরেশনের 16 একর জায়গা দখল করা হয়েছে। রেলওয়ে জমির দখলদারিত্ব বজায় রাখতে সেটিকে শেখ রাসেল পার্ক নাম দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করলে গ্রেফতার ঠিকাদারকে ছাড়িয়ে আনতে সারাটা থানায় বসেছিলেন মেয়র আইভি। অভিযোগে বলা হয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে 2019 সালের 20 জুন শতবর্ষী রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভবন ভেঙে দিয়ে মেয়র আইভি, অথচ ইনস্টিটিউটের সভাপতি জেলা প্রশাসক নিষেধাজ্ঞা অমান্য করে ভবনটি ভেঙে ফেলায় 2019 সালের 28 আগস্ট আইভিকে শোকজ করেন নারায়ণগঞ্জের চতুর্থ সহকারী জজ আদালতের হাকিম। নোটিশ ছাড়া ভবনটি ভেঙে ফেলায় প্রায় অর্ধশত ব্যবসায়ী বিপাকে পড়েন।
আইভীর বিরুদ্ধে তারা 31 কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও করেছেন। আইভীর বিরুদ্ধে অভিযোগকারী হাফিজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, আরও অনেক অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশনের ভ্যাকো সার্ভেয়ার লোকবল সহ মেয়র আইভীর আপন ভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর জমি দখলে অভিযোগ রয়েছে। আইভীর ব্যাংক অ্যাকাউন্টের সম্পত্তির খোঁজ নিতে ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছে দুদক। তার নামে ও স্বজনদের নামে জমি কেনা ও বিদেশ অর্থ প্রেরণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। 2024 সালের নভেম্বর মাসে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। এর আগে বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার স্বামী সন্তানদের সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জে উন্নয়নের কাজগুলোতেও কিছু প্রশ্ন উঠেছিল, বিশেষ করে টেন্ডার বিতর্ক, রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ ইত্যাদি। আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যু করে দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। 2025 সালের 9 মে হঠাৎ ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাড়ি চুনকা কোটির ঘিরে ফেলে পুলিশ। সেলিনা হায়াত আইভী তখন নিজের রুমে ছিলেন। বাইরে তখন সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, আইভী আপা নির্দোষ, মেয়র আইভীকে মুক্তি দাও। পুলিশ জানায় তিনি সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় অভিযুক্ত। মামলাটি 2024 সালের আগস্টে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস শ্রমিক মনিরুল ইসলাম মিনারুল হত্যার সঙ্গে যুক্ত। তদন্তে উঠে এসেছে তার সমর্থক গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে কেউ সরাসরি তার নির্দেশে কাজ করেছিল বলে দাবি করেছে পুলিশ। আইভীর ভাষ্য ভিন্ন। তার দাবি, আমি কোনোদিন অন্যায় করিনি, এটা ষড়যন্ত্র। আইভীকে গ্রেপ্তারের পর যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নারায়ণগঞ্জ শহরের কালীর বাজার মোড়ে পুলিশের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা ইট পাটকেল ছুড়ে মারে, ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত 5 জন আহত হয়, যার মধ্যে 2 জন পুলিশ সদস্য। পুলিশ অভিযোগ করছে এই হামলার পেছনেও আইভীর সমর্থকদের ভূমিকা থাকতে পারে, তবে আইভীর পক্ষ বলছে এটি স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি, কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতি এসে পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। গ্রেফতারের সময় সেলিনা হায়াত আইভী বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণে যদি আমাকে ধরতে হয় তাহলে সেই হোক, আমি অপরাধী না, আমি শুধু জনসেবা করেছি। তিনি আরো বলেন, আমার প্রতি অবিচার হচ্ছে, আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। তার এই বক্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আবার কেউ বলছেন যদি দোষী হন তাহলে আইনের আওতায় আসতেই হবে। আইভীর গ্রেপ্তার, দুর্নীতি তদন্ত এবং রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে এটি শুধু একটি ব্যক্তি পতনের গল্প নয়, এটি বাংলাদেশের স্থানীয় রাজনীতির চেহারার সামনে তুলে ধরা। এই কাহিনী কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যি একজন নেত্রীর মুখোশ উন্মোচনের মুহূর্ত? আপনি কি মনে করেন? নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, আন্তর্জাতিক অপরাধ আইনের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিচারের মুখোমুখি কবে জুলাই গণহত্যায় জড়িত দলটিকে। এদিকে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে টানা 2 দিন ধরে উত্তাল রয়েছে রাজধানী জুড়ে। গণহত্যার দায়ে দলটির বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার সামনে গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ছাত্র জনতা অংশ নেন। পরে একই দাবিতে ছাত্র জনতা গতকাল বিকালে শাহবাগ ব্লকেট করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। সেখানে অবস্থান নেওয়া ছাত্র জনতাকে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার সহ নানা স্লোগানে প্রকম্পিত করতে দেখা গেছে।